আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে বরাবরের মতো এসএসসি কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। ক্লাসটা হবে ডিটেলস ক্লাস। প্রত্যেকটা লাইন ডিটেলসে পড়ব এবং গুরুত্বপূর্ণ সবগুলা টার্ম এবং প্রত্যেকটা লাইনের যে গুরুত্বপূর্ণ কোশ্চিন আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। সো ক্লাসটা করার জন্য প্রথমত ধৈর্য দরকার এবং আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এসএসসি লেভেলের যতগুলা পরীক্ষা হয় অর্থাৎ 9 এবং 10 এবং এসএসসিতে সবগুলো পরীক্ষার সবগুলো কোশ্চেন আশা করি কভার হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে, কারণ আমি এখানে কিছুই বাদ দেব না, A to Z সব আলোচনা হবে। সো ক্লাসটা শুরু করি। আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, স্টেট অফ ম্যাটার। পদার্থের অবস্থা বলতে এখানে মূলত ফিজিক্যাল স্টেটের কথা বলা হয়েছে। ফিজিক্যাল স্টেট অর্থাৎ বাস্তবে দেখতে কেমন, সেটা তরল, কঠিন নাকি বায়বীয় বা গ্যাসীয়, এই বিষয়টা নিয়ে এই ক্লাসটা মূলত। সো প্রথমেই দেখা যায় গ্লাসে এখানে বরফ দেখা যায়, এটা লিকুইড পানি দেখা যায়, আর কি কিছুই না। সো পদার্থের বৈশিষ্ট্য হলো এগুলোর ভর আছে এবং এরা স্থান দখল করে, যেমন চেয়ার টেবিল, খাতা কলম, বরফ, পানি, বাতাস ইত্যাদি। একটি পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থাতেই থাকতে পারে। এই তিন অবস্থাতেই প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম ও বৈশিষ্ট্য দেখা যায়। এই বিষয়গুলোই এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো এখানে যেটা বলতেছে এতটুকু, সেটা হলো আমরা যে বস্তুগুলো দেখি এগুলো মূলত তিনটা অবস্থায় থাকে। একটা হলো সলিড, একটা হলো লিকুইড আর গ্যাস। সলিড মূলত কঠিন বস্তুগুলোকে বোঝায়, লিকুইড তরল এবং গ্যাস হলো বায়বীয়। সো যে কোনো বস্তু এই তিনটে অবস্থায় থাকতে পারে শুধুমাত্র টেম্পারেচারের উপর ভিত্তি করে। টেম্পারেচার বা তাপমাত্রা। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা পরের ইয়েতে যাওয়ার আগে জাস্ট এখানে দেখি ওয়াটার বা H2O, এইটা কি অবস্থায় থাকবে, সলিড নাকি লিকুইড নাকি গ্যাস, এটা ডিপেন্ড করবে জাস্ট টেম্পারেচারের উপর। এইটা ডিপেন্ড অন টেম্পারেচার। যদি টেম্পারেচারটি লেস দেন 0°C হয় তাহলে আমরা এটা সলিড বা আইস হিসেবে দেখতে পারবো, মানে বরফ যেটা কঠিন। যদি টেম্পারেচারটা 0° চেয়ে বেশি হয় এবং 100°C চেয়ে কম হয় তাহলে সেটা হবে লিকুইড ফর্ম। আর যদি 100°C বেশি হয় তাহলে সেটা গ্যাস। ঠিক একইভাবে এই বিষয়টা ওয়াটার বা পানির ক্ষেত্রে উদাহরণ হিসেবে দেখালাম। যে কোনো বস্তু আমরা দুই চোখে যা দেখতে পাই সবগুলাই লিকুইড তরল হতে পারে যদি টেম্পারেচার বৃদ্ধি করা হয়, এবং গ্যাস হতে পারে যদি টেম্পারেচার আরও বৃদ্ধি করা হয়। উদাহরণ হিসেবে যদি আমি বলি আয়রন বা লোহা সলিড। কেন সলিড? কারণ আমাদের যে পরিবেশের তাপমাত্রা, এটা রুম টেম্পারেচার 25°C ধরা হয়। সো এসব টেম্পারেচারে লোহা সলিড অবস্থায় থাকে। যদি টেম্পারেচার বৃদ্ধি করতে থাকা হয়, যদি টেম্পারেচার 1000° বা তার উপরে যাওয়া হয় তাহলে একসময় লোহা তরলে পরিণত হবে। আরও বেশি টেম্পারেচার যদি বৃদ্ধি করা হয় তাহলে লোহা একসময় বাষ্পে পরিণত হবে। সো যতগুলা অ্যাটম রয়েছে বা কি বলে পরমাণু রয়েছে আমাদের অবজারভেশনে পাওয়া গেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি মেল্টিং পয়েন্ট হলো, মেল্টিং পয়েন্ট বলতে স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক হলো স্টাংটেন ডব্লিউ, যেটার সাইন, এটার 3400°C। 3400°C পর্যন্ত এটা থাকতে পারে। তারপরে টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় তাহলে এটা মেল্ট হয়ে যায়। সো এই জন্যে টাংস্টেনকে
ফিলামেন্ট হিসেবে ইউজ করা হয় বৈদ্যুতিক বাল্বে, যাতে অনেক বেশি টেম্পারেচার দেওয়ার পরেও বা অনেক উত্তপ্ত হওয়ার পরেও যাতে গলে না যায়। যাই হোক, তাহলে মূলত পদার্থের স্টেটটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপর, নাথিং এলস। আচ্ছা, এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো এই বিষয়ে এখানে বলছে। যদি এটা বোরিং বিষয়, বাট এটা তাও একবার পড়ে নিই। 1, কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারবো। কণার গতিতত্ত্ব, এই গতিতত্ত্ব মূলত প্রত্যেকটা পরমাণু বিভিন্ন মোশনে থাকে, বিভিন্ন দিকে তার গতি থাকে। এই গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থার ব্যাখ্যা করা যাবে। 2, কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন ও নিঃসরণ ব্যাখ্যা করতে পারবো। ব্যাপন এবং নিঃসরণ খুবই ইম্পর্টেন্ট দুইটা টার্ম। ওকে, 3 নম্বর, পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। 4, তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখাতে পারবো। আচ্ছা, নেক্সট, কঠিন পদার্থের গলন ও ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া বর্ণনা করতে পারবো। তারপর কঠিন পদার্থের গলন ও ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে দেখাতে পারবো। নেক্সট, প্রকৃতিতে সংঘটিত বাস্তব ঘটনা রসায়নের দৃষ্টিতে বিশ্লেষণ করতে পারবো। এবং লাস্ট ওয়ান, রাসায়নিক দ্রব্য ও থার্মোমিটার সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, প্রথম টপিক এই চ্যাপ্টারের, সেটা হলো পদার্থ ও পদার্থের অবস্থা, ম্যাটার অ্যান্ড স্টেট অফ ম্যাটার, পদার্থের অবস্থা। যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। পদার্থ কাকে বলে? যার ভর আছে এবং জায়গা দখল করে। কক্ষ তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, কোনো পদার্থ তরল, আবার কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ, মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায়, পানি, তেল, কেরোসিন ইত্যাদি তরল অবস্থায় এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় থাকে। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। যেটা আমি আগে বললাম, একই পদার্থকে, যে কোনো পদার্থকে যদি টেম্পারেচার বৃদ্ধি করা হয় তাহলে সেটা কঠিন থেকে তরলে পরিণত হয়, এবং আরও যদি টেম্পারেচার বৃদ্ধি করা হয় তাহলে সেটা গ্যাসে পরিণত হয়। নিচে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য আলোচনা করা হলো। ওকে, কঠিন পদার্থ বা সলিডস। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। ঠিক আছে, কি কি থাকবে? আকার, আয়তন দুইটাই থাকবে কঠিন পদার্থের ক্ষেত্রে, এবং তো ভর তো অবশ্যই থাকবে। সব পদার্থেরই ভর রয়েছে, কঠিন হোক, তরল হোক এবং বায়বীয় হোক। সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে, একে আন্তঃকণা আকর্ষণ বল বলা হয়। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। এই যে কঠিন পদার্থের যেই অণুগুলো দিয়ে পদার্থটা তৈরি, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে সেটা সবচেয়ে বেশি বলে সে কঠিন। আচ্ছা, এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায়। অবশ্যই বৃদ্ধি পায়, বাট পরিমাণটা বায়বীয় বা তরলের চেয়ে খুবই কম। আচ্ছা, কঠিন পদার্থের অণুগুলোর চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না, তবে নিজস্ব স্থানে কম্পন সৃষ্টি করতে পারে। অর্থাৎ যদি একটা কঠিন পদার্থ এরকম হয়, এখানে মলিকিউলসগুলো এইভাবে থাকবে, তো এই মলিকিউলসগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারবে না, যেহেতু কঠিন, তাদের মুভমেন্ট করার মতন যথেষ্ট স্পেস নাই। এখান থেকে এখানে যাবে, এরকম স্পেস নাই, কিন্তু সে নির্দিষ্ট জায়গায় থেকে চারিদিকে ভাইব্রেট করতে পারবে, মানে কাঁপতে পারবে। আচ্ছা, এটা ছিল কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য। এবার তরল পদার্থ বা লিকুইড। আচ্ছা, তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কোনো আকার নেই। আকার নেই কেন? কারণ এটা লিকুইড, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। আচ্ছা, তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে।
তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলক বেশি দূরত্বে থাকায় এদের মধ্যে আন্তঃকোণ আকর্ষণ বল, যেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বল, সেটা কঠিন পদার্থের চেয়ে কম হয়। তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না, তবে চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তাপ প্রয়োগ করলে, এখানে তাপ যেটা টেম্পারেচার, এটা দিলে তরল পদার্থের আয়তনটা বৃদ্ধি পাবে। ওকে, এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি অবভিয়াসলি। আচ্ছা, নেক্সট গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ সম্পর্কে দেখো, গ্যাসীয় পদার্থে নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই। আকারও নেই, আয়তনও নেই নির্দিষ্ট। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সম্পূর্ণ আয়তনটা দখল করে। আচ্ছা, যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে রাখলে পদার্থটি ধারক পাত্রে পুরো আয়তন দখল করে নেয়। গ্যাসীয় পদার্থের অণুগুলো কঠিন ও তরল পদার্থের চেয়ে অনেক বেশি দূরে অবস্থান করে, তাই এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম। আচ্ছা, এদের অবস্থান দূরে বলে আন্তঃকণা আকর্ষণ বল কম, বিষয়টা এভাবে লিখছে, বাট মূলত বিষয়টা হচ্ছে তাদের কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা কম বলে তাদের অবস্থান দূরে দূরে হয়। ঠিক আছে, দুইটা মলিকিউলসের মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্স বেশি থাকে তাহলে তারা অবশ্যই কাছাকাছি থাকবে। তো দূরে থাকার মানে হলো অ্যাট্রাকশন ফোর্স কম, সেজন্যই দূরে। তাই এই কথাটা একটু উল্টাভাবে লিখলে ভালো হতো। তাই এদের অন্তঃকণা আকর্ষণ বল খুবই কম, এরকম না হয় তাদের অন্তঃকণা আকর্ষণ বল কম বলেই তারা অনেক দূরে অবস্থান করে এবং গ্যাসীয় অবস্থায় চলে যায়। আচ্ছা, নেক্সটে চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়, আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। অর্থাৎ যদি এখানে প্রেসার অথবা টেম্পারেচার, ভি ইজ প্রপোর্শনাল টু প্রেসার বা টেম্পারেচার, এরকমটা বিষয়। আচ্ছা, নেক্সট টপিক কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেল। কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাতে অন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আচ্ছা, কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যে কোনো কণার মধ্যে বিভিন্ন ধরনের আকর্ষণ বল থাকতে পারে। জাস্ট 2 মিনিট এটা শেষ করি। ধরো এইটা একটা মলিকিউলস এ, এটা একটা মলিকিউলস বি। এই দুটো মলিকিউলসের মধ্যে অনেক ধরনের আকর্ষণ থাকতে পারে। এক নম্বর হলো আয়নিক অ্যাট্রাকশন, যেটা আয়নিক বন্ড বলা হয় বা আয়নিক বন্ধন হইতে পারে, কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন হইতে পারে, তারপর হইতে পারে ভ্যান ডার ওয়ালস। এই তিন টাইপের আকর্ষণ থাকতে পারে এবং এই তিন টাইপের আকর্ষণের কারণেই যে কোনো ধরনের মলিকিউলস তৈরি হয়। আচ্ছা, আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে। অন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। তাহলে এখানে কোশ্চিন, কণার গতিতত্ত্ব কাকে বলে? ডেফিনেশন যদি দিতে বলে, হোয়াট ইজ দ্য কাইনেটিক্স অফ পার্টিকেলস বা কণার গতিতত্ত্ব, তাহলে কি আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার ব্যাখ্যা করার যে তত্ত্ব, সেটাকেই গতিতত্ত্ব বলা হয়। আচ্ছা, যখন কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না। এই অবস্থা হলো পদার্থের কঠিন অবস্থা আর কি। আচ্ছা, চিত্রে যেটা দেখানো হয়েছে এটা একই বস্তু, এখানে কঠিন অবস্থায়, এখানে থেকে এখানে আসলে এখানে টেম্পারেচার অবশ্যই বৃদ্ধি করছে, এখানে টেম্পারেচার ইনক্রিজ হয়েছে, এখান থেকে এখানে আরও টেম্পারেচার ইনক্রিজ হয়েছে। সো একই বস্তু এখানে যেই জায়গাটা দখল করছে তার তুলনায় এখানে নির্দিষ্ট আকার আর আয়তন দুটাই রয়েছে। এখানে নির্দিষ্ট আয়তন ঠিকই আছে, এখানে আয়তনটা যা ছিল এখানেও ঠিক একই আয়তন, বাট এখানে সে মেল্টিং হয়ে গেছে অথবা গলে গেছে এবং এই পাত্রের যেই শেপ সেই শেপে রয়েছে। এখানে টেম্পারেচার অনেক বেশি থাকার কারণে
সেটা বাষ্পে পরিণত হয়েছে এবং পুরা বক্সের পুরা ভলিউমটা সে কভার করে ফেলছে মলিকুলস দিয়ে। কারণ মলিকুলসের মধ্যে এখানে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল খুবই কম। এখন প্রশ্ন আসতে পারে, এইটা এইটা এবং এটা 3 জায়গায় সেম পার্টিকেল, একই পরমাণু, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কম বেশি হলো কেন? হ্যাঁ, কম বেশি হওয়ার কারণ হলো টেম্পারেচার বৃদ্ধি করা। টেম্পারেচার যখন বৃদ্ধি হয় তখন মলিকিউলসটা বেশি পরিমাণে ভাইব্রেট করে। আচ্ছা, এটা যদি মলিকিউলস হয়, মলিকিউলসটা এইদিকে চারিদিকে ভাইব্রেট করে এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো কাইনেটিক্স এনার্জি বৃদ্ধি পায়। কাইনেটিক এনার্জি মানে হলো গতিশক্তি। কাইনেটিক মানে গতিশক্তি। আচ্ছা, অণুর যদি গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে অণু তার পাশের অণুর সাথে অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে যে বন্ডের মাধ্যমে আবদ্ধ ছিল সেটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হলে পরমাণুটা দূরে ছুটে যাবে। সো টেম্পারেচার বৃদ্ধি পেলে ভাইব্রেশন বৃদ্ধি পায় এবং ভাইব্রেশন বৃদ্ধি পেলে কাইনেটিক এনার্জি অফ মলিকুলসের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বৃদ্ধি পায়, যার ফলে তাদের যে বন্ড সেই বন্ডটা ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। আর বন্ড ভেঙে গেলে তো ইচ্ছেমতো ছোটাছুটি করবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তাহলে এই অবস্থা হলো পদার্থটির কঠিন অবস্থা। আচ্ছা, কঠিন পদার্থে তাপ দেওয়া হলে পদার্থের কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে, এটা ভাইব্রেট করতে থাকে। ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। আন্তঃকণা আকর্ষণ বলতে দুটো পরমাণুর মধ্যে বন্ধন গঠনের জন্য যেই শক্তিটা বা আকর্ষণ বলটা থাকে সেটাই আন্তঃকণা আকর্ষণ। এবং কণাগুলো কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়। পদার্থের এই অবস্থাকে তরল অবস্থা বলে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। তরল অবস্থায় পদার্থে আরও বেশি তাপ দেওয়া হলে কণাগুলোর গতিশক্তি আরও বৃদ্ধি পায় এবং একসময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে যায়, মানে আন্তঃকণা আকর্ষণ শক্তি একবারে জিরো হয়ে যায় এবং বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। পদার্থের এই অবস্থাকে গ্যাসীয় অবস্থা বলে। গ্যাসীয় অবস্থায় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন থাকে না। তাকে যে পাত্রে রাখা হবে কণাগুলো সেই আয়তনে ছোটাছুটি করবে, মানে যত স্পেস পাবে সেখানে চলে যাবে। যদি পাত্রটা খোলা রাখা হয় তাহলে উপরে উড়ে চলে যাবে। আচ্ছা, এই জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তনই গ্যাসীয় পদার্থের আয়তন। এতে পরিমাণ যাই হোক না কেন, গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরও তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরও জোরে ছুটতে থাকবে, অর্থাৎ গতিশক্তি আরও বেড়ে যাবে। আচ্ছা, এরপরে কি হতে পারে? ধরো এটা গ্যাস, এখানে যদি টেম্পারেচার আরও বৃদ্ধি করা হয় অনেক বেশি, তাহলে এটা প্লাজমা অবস্থায় চলে যাবে। প্লাজমা যেটা কোথায় আছে? যেটা যে কোনো নক্ষত্রে, যেমন আমাদের সান, সূর্যের মধ্যে যে হিলিয়াম, হাইড্রোজেন তারা আছে, তারা প্লাজমা অবস্থায় আছে। প্লাজমা অবস্থা হলো আয়নিত গ্যাসটা আয়ন হয়ে যায়, মানে গ্যাস মলিকিউলসের যেই কক্ষপথের ইলেকট্রনগুলো আছে সেগুলো মলিকিউলস রেখে পালায়, তখন আয়ন অবস্থায় তৈরি হয় এবং এটা প্লাজমা অবস্থা এবং এটা টেম্পারেচার সবচেয়ে বেশি মহাবিশ্বে। আচ্ছা, এখন নতুন টার্ম ব্যাপন বা ডিফিউশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, প্রায় সব পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, হোয়াট ইজ ডিফিউশন, মানে ব্যাপন কি? আচ্ছা, কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। ব্যাপন কি? কঠিন, তরল বা বায়বীয় যে কোনো মাধ্যমে কোনো পদার্থের কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়া, অর্থাৎ কোনো এক জায়গায় পদার্থের কণার ডেনসিটি অনেক বেশি, সেখান থেকে চারিদিকে অণুগুলো ছড়িয়ে পড়তেছে, এই ছড়িয়ে পড়াকেই ব্যাপন বলে। ব্যাপন প্রক্রিয়ায় কণাসমূহ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো উচ্চ ঘনমাত্রা। অবশ্যই ব্যাপনের ক্ষেত্রে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে
নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়বে। ফর এক্সাম্পল, ঘরের এক কোণে কোনো একটি সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যেই সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়বে। এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। যে মাধ্যমে কণাগুলি ছড়িয়ে পড়তে কম সময় লাগে সে মাধ্যমের ব্যাপন হার বেশি। আচ্ছা, যে মাধ্যমে কণাগুলো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে সে মাধ্যমের ব্যাপন হার কম। যেমন বায়বীয় মাধ্যমে ব্যাপন হার তরল মাধ্যম হতে বেশি। একইভাবে তরল মাধ্যমের ব্যাপন হার কঠিন মাধ্যম হতে বেশি। আবার একই মাধ্যমে যে পদার্থের আণবিক ভর বেশি সে পদার্থের কণাগুলির ব্যাপন হার কম। এটা হলো ইম্পর্টেন্ট একটা কথা। সেটা হলো যে মাধ্যমে, আচ্ছা, একই মাধ্যমে যদি দুইটা পদার্থের ব্যাপন হার কম্পেয়ার করতে বলে তাহলে যেই পদার্থের ভর বেশি সেই পদার্থের ব্যাপন হার কম হবে। অর্থাৎ এ একটা পদার্থ আর বি একটা পদার্থ, যদি বি বেশি ভারী হয়, এ যদি লাইট হয় মানে হালকা হয়, আর এটা যদি হেভি হয় তাহলে সে চারিদিকে যে ছড়িয়ে পড়বে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়বে না, কারণ সে ভারী, সে নড়াচড়া আস্তে করবে ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, আই মিন এমজি। আচ্ছা, আর যেটা লাইটার মলিকিউলস বা হালকা সেটা খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এটা হলো বিভিন্ন কোশ্চিন এটা থাকবে, এটা ইম্পর্টেন্ট। দুইটা বা তিনটা কম্পাউন্ড বা যৌগ দিবে, দিয়ে বলবে যে কোনটার ব্যাপন হার বেশি, তখন তাদের মলিকিউলার মাস এম এটা গণনা করতে হবে। তারপর দেখতে হবে যেটার মলিকিউলার মাস বা আণবিক ভর কম সেটা দ্রুত ছড়িয়ে পড়বে। আচ্ছা, নিচের পরীক্ষাগুলোর মাধ্যমে এ বিষয়ে আরো পরিষ্কার ধারণা নিতে পারবে। পরীক্ষা নম্বর 1 নম্বর পরীক্ষায় কি বলছে? কক্ষ তাপমাত্রায় একটি কাচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নাও। এই পানিতে সামান্য গোলাপি বর্ণের কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার কি? গোলাপি বা পিঙ্ক। আচ্ছা, নিয়ে ছেড়ে দাও। লক্ষ্য করো, কিছুক্ষণ পর দেখবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর দানাগুলো দ্রবীভূত হয়ে গোলাপি বর্ণের দ্রবণে পরিণত হচ্ছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো পানির মধ্যে এদিক সেদিক ছড়িয়ে পড়েছে। ফলে কিছু সময় পর দেখা যাবে পুরো পাত্রেই গোলাপি রং ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে পানিতে তথা তরল মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণা ব্যাপিত হচ্ছে। এই ব্যাপন সংঘটিত হতে কয়েক মিনিট থেকে প্রায় ঘন্টাখানেক সময় লাগতে পারে। তবে এক্ষেত্রে তাপ প্রয়োগ করা হলে ব্যাপন হার বৃদ্ধি পায়। এই যে তাপ প্রয়োগ করলে ব্যাপন হার বৃদ্ধি পাবে। দেখো, প্রথমে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাখা হয়েছিল, এখানে পর্যন্ত ওয়াটার আছে, ওয়াটার সারফেস। এখান থেকে আস্তে আস্তে চারিদিকে অণুগুলো ছড়িয়ে পড়তেছে। তো যদি এখানে হিট দেওয়া হয়, যদি এখানে হিট দেওয়া হতো তাহলে কি হতো? হিটের কারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অণুগুলার মধ্যে ভাইব্রেশন বা কম্পন বেশি হতো। আর কম্পন বেশি হলে তাদের কি হবে? কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বেশি হতো। আর গতিশক্তি বেশি হলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তো, যে কারণে তাপ প্রয়োগ করা হলে ব্যাপন হারটা বৃদ্ধি পায়। আচ্ছা, তার মানে কি? গ্রীষ্মকালে ব্যাপন হার বেশি, শীতকালে কম। যেমন গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের পরীক্ষাটি সম্পন্ন করা হলে দেখা যাবে ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র পানিকে গোলাপি বর্ণে পরিণত করেছে। ওকে, 2 নম্বর পরীক্ষা। কক্ষ তাপমাত্রায় একটি বিকারে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে এতে সামান্য পরিমাণ তরল নীলের দ্রবণ যোগ করা হলো। নীল মূলত কপার সালফেট হয়। আচ্ছা, একই পরীক্ষা একই রকমভাবে এখানে ব্যাপন সম্পন্ন হবে। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে দেখবে বিকারের সমস্ত পানি নীল রং ধারণ করেছে, অর্থাৎ নীলের দ্রবণের কণাগুলো সমস্ত পানিতে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে পানিতে তরল পদার্থ নীলের দ্রবণ ব্যাপিত হয়েছে। কক্ষ তাপমাত্রায় কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের চেয়ে তরল নীলের দ্রবণের ব্যাপনের সময় অনেক কমে গেছে। অর্থাৎ আগে যেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এখানে ইউজ করা হয়েছিল, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা ছিল কঠিন, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গুঁড়া বা সলিড এটা এখানে ইউজ করা হয়েছিল, যেখান থেকে
কঠিন বস্তু থেকে চারিদিকে ব্যাপন হইতে একটু সময় লাগবে বেশি, কিন্তু এটা তরল ছিল। এই যেখান থেকে যেটা নীল কালার ইউজ করি, সেখান থেকে যেই নীলটা এখানে দেওয়া হচ্ছে সেটা ছিল তরল। তরল হওয়ার কারণে কি, তরল হলে দ্রুত ব্যাপন হয় কেন? কারণ তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম কঠিনের তুলনায়, অলরেডি তাদের মধ্যে আকর্ষণ বল কম, সো পানিতে দ্রবীভূত করলে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কম থাকার কারণে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়বে। খুব সহজ বিষয়। আচ্ছা, অর্থাৎ তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হারের চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হার বেশি। আচ্ছা, তাপের প্রভাবে এই ব্যাপন হার আরও বৃদ্ধি পায়। তাপ দিলে বৃদ্ধি পাবে, কঠিনের ক্ষেত্রেও যেই কথা তরলের ক্ষেত্রেও একই কথা। তাপ দিলে কি হয়, ভাইব্রেশন বৃদ্ধি পায় মলিকিউলসের এবং কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়, সো ব্যাপন হার বৃদ্ধি পাবে। আচ্ছা, কঠিন এবং তরল পদার্থের ন্যায় গ্যাসীয় পদার্থের তরল মাধ্যমে ব্যাপিত হয়, তবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে কঠিন এবং তরল পদার্থের চেয়ে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার বেশি। আচ্ছা, কি বলছে, তবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে কঠিন এবং তরল পদার্থের চেয়ে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার বেশি। অবশ্যই। তাহলে ব্যাপন হারের যদি আমরা সিকোয়েন্স করি তাহলে কি আসবে, ব্যাপন হার কঠিনের চেয়ে বেশি হবে তরলে, তার চেয়ে বেশি হবে গ্যাসে। আচ্ছা, এটা হলো লেস দেন চিহ্ন। অনেকে এটা ভুল করে যে এই চিহ্নটা দেওয়া আছে এতটুকুর মধ্যে অনেকে বুঝতে পারে না এটা বড় নাকি এটা বড়। এটা বোঝার জন্য সহজ একটা উপায় বলি, সেটা হলো এই যে চিহ্নটা, চিহ্নের দুইটা মাথা যেদিকে আছে সে বড়, এইটার এই পাশে হবে বড়, এই পাশে হবে ছোট। আচ্ছা, এই চিহ্ন দ্বারা বোঝায় এদিকে বড় দেখাচ্ছে, এই যে বড় অঞ্চল, এটা ছোট অঞ্চল। ওকে, নেক্সট পরীক্ষা নম্বর 3 নম্বর পরীক্ষা কি বলছে, দুটি গ্যাসের ব্যাপন হার। আগে কি দেখলা, তরলের সাথে কঠিন, তরলের সাথে তরল, এবার দুটি গ্যাসের ব্যাপন হার। এই পরীক্ষার জন্য দুই মুখ খোলা একটি লম্বা কাঁচনল ও দুই খণ্ড তুলা নাও। আচ্ছা, পিকচারটা দেখা যায় কিনা, এই যে এইটা একটা পুরাটা কাঁচনল, এই যে কাঁচনল এবং দুই মুখ খোলা এবং দুই পাশে এটা তুলা, এখানে তুলা ইউজ করা হয়েছে। এবং তুলাতে কি নিয়েছে, এখানে নিয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে নিয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। নিলে এদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যাপন হবে, এদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হবে। সেটা কিভাবে হবে সেটা এখানে যে বর্ণনাটা দিয়েছে সেভাবে আমরা দেখব। আচ্ছা, এই পরীক্ষার জন্য দুই মুখ খোলা থাকবে এরকম একটি লম্বা কাঁচনল ও দুই খণ্ড তুলা নিতে হবে। এক খণ্ড তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ভিজাও এবং অপর খণ্ড তুলাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজাও। এখানে HCl, এটা অবশ্যই অ্যাসিড, তাই না? আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হলো ক্ষার। সো অ্যাসিড আর ক্ষার যদি রিয়াকশন করে তাহলে কি হবে, অ্যাসিড যোগ ক্ষার বা বেজ রিয়াকশন করলে অবশ্যই লবণ আর পানি তৈরি করবে। ওকে, তাহলে আমরা দেখব হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি কাঁচনলের দুই পাশে রাখা হয় তাহলে কি হবে। এবার ওই লম্বা কাঁচনলটির এক মুখে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখলাম দ্রবণে সিক্ত তুলা এবং অপর মুখে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সিক্ত তুলা দিয়ে বন্ধ করো। আচ্ছা, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়াম গ্যাস টিউবের ভিতর দিয়ে বাতাসের মধ্যে দিয়ে ব্যাপিত হবে। অর্থাৎ একটা কাঁচনলের এক পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যাপন হবে, মানে ভিতরের দিকে যাবে, এবং অপর পাশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে এখানে কি যাবে, অ্যামোনিয়াম দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাসটা ভিতরের দিকে যাবে।
এবং বাতাস একটি বায়বীয় বা গ্যাসীয় মাধ্যম। যেই কাঁচনলটা নিয়েছে, কাঁচনলের ভিতরে তো ফাঁকা জায়গা, এবং ওই ফাঁকা জায়গায় কি আছে? বাতাস আছে, এবং ওইটাই গ্যাস মাধ্যম হিসেবে নিয়েছে। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে কাঁচনলের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ও অ্যামোনিয়া গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা একটা লবণ, এটা তৈরি করবে এবং সাদা ধোঁয়ার সৃষ্টি করেছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। আচ্ছা, এটা সাদা ধোঁয়া গ্যাসীয় অবস্থায় থাকবে। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার সৃষ্টি করেছে, এই যে সেটা, এই যে এখানে এইটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। আচ্ছা, এই সাদা ধোঁয়া তৈরিতে 1 মিনিটেরও কম সময় লাগে, মানে রিয়াকশনটা খুব দ্রুত হয়। সাদা ধোঁয়ার অবস্থান কাঁচনলের ঠিক মাঝামাঝি হবে না। এখানে মনে হতে পারে এটা এটা যদি পুরোটা যদি 1 মিটার হয়, তাহলে মনে হতে পারে, আচ্ছা এখানে 1 মিটার লিখি, 1 মিটার যদি হয় তাহলে এটার মাঝামাঝি 0.5 মিটার, আর এই পাশে 0.5 মিটার, 0.5 মিটার দূরত্বে এখানে ধোঁয়ার এটা তৈরি হওয়ার কথা ছিল। নর্মাল সেন্সে চিন্তা করলে মনে হবে এখানে সেই সাদা ধোঁয়ার এটা তৈরি হবে, কিন্তু না, সেটা তৈরি হয়েছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে সরে গেছে। কেন সরে গেছে? এটা ব্যাপন হারের উপরে নির্ভর করে এটা সরে যায়। আচ্ছা, এখান থেকে কি বলছে? এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে দূরে অবস্থান করবে, অর্থাৎ একই সময়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কম দূরত্ব। তাহলে দেখো এই দিক থেকে কি আসছে? অ্যামোনিয়া এখান থেকে এত দূরে গেছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড জাস্ট এখান থেকে এতটুক দূরত্বে গেছে। তাহলে এখানে বেশি দূরত্ব অতিক্রম করেছে অ্যামোনিয়া অবশ্যই। তাহলে কি বলছে? অ্যামোনিয়া গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করেছে। এ পরীক্ষা থেকে বোঝা যায় যে অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে দ্রুত ছড়িয়ে পড়ে। এই যদি দ্রুত ছড়িয়ে না পড়ে তাহলে কীভাবে বেশি দূরত্ব অতিক্রম করলো? যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করছে সেহেতু অ্যামোনিয়া বেশি দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ একই সময়ে অ্যামোনিয়া বেশি দূরত্ব অতিক্রম করেছে এদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায়। আচ্ছা, বেশি দূরত্ব অতিক্রম করে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হারের চেয়ে বেশি, অবভিয়াসলি। এর কারণ মূলত এদের আণবিক ভর। এই যে আণবিক ভরের কারণে এই কাজটা হলো। আচ্ছা, অ্যামোনিয়ার আণবিক ভরটা কত? NH3। এর যদি আণবিক ভর হিসাব করি, নাইট্রোজেনের আণবিক ভর 14, নাইট্রোজেনের আণবিক ভর 14 গ্রাম পার মোল, যোগ 3টা হাইড্রোজেনের আণবিক ভর 1 গ্রাম পার মোল গুণ 3, তাহলে টোটাল 17 গ্রাম পার মোল, 17। আর এই পাশে হাইড্রোজেন ক্লোরাইডের যদি আণবিক ভর হিসাব করি তাহলে হাইড্রোজেনের 1 প্লাস ক্লোরিনের 35.5, তাহলে টোটাল 36.5 গ্রাম পার মোল। তাহলে অবশ্যই 36.5 এটা বেশি হলো। এখন আণবিক ভর হিসাব করাটা অনেকের কাছে কঠিন লাগতে পারে যে আণবিক ভর কিভাবে হিসাব করবে। আণবিক ভর হিসাব করার জন্য পর্যায় সারণীর প্রত্যেকটা অ্যাটমের আণবিক ভর আলাদাভাবে মুখস্থ করতে হবে। এটা মুখস্থের কিছু টেকনিক আছে, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। লিথিয়াম, এভাবে সবগুলা অন্তত 30টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 30টি মলিকিউলসের আণবিক ভর, এটা আণবিক ভর না, এটা পারমাণবিক ভর। আণবিক ভর হলো এটা হলো আণবিক ভর। ইন্ডিভিজুয়ালি যদি অ্যাটমের ভরটা বলা হয় সেটা হবে পারমাণবিক ভর, অর্থাৎ 1 মোল পরিমাণ এই পরমাণু যদি এক জায়গায় রাখা হয় তার ওজন কত হবে বা ভর কত হবে। আচ্ছা, শেষ কি বলছে এখানে? যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যবহার তত বেশি। এখানে অ্যামোনিয়ার গ্যাসের আণবিক ভর 17,
হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর 36.5, এর চেয়ে কম। তাই অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের চেয়ে দ্রুত ব্যাপিত হচ্ছে, অর্থাৎ বেশি দূরত্ব অতিক্রম করছে। হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলোর আণবিক ভর যথাক্রমে 2, 4, 28, 32 এবং 44। এই গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম। আচ্ছা, আণবিক ভর নিয়ে আরেকটু ডিটেলসে বলি, এটা অনেকের কাছে প্যারা মনে হয় কীভাবে আণবিক ভরগুলো মুখস্থ করবে। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, মানে প্রথম, তার আণবিক ভর 1। হিলিয়ামের 2, আণবিক ভর 4। অর্থাৎ নর্মালি অ্যাটমের পারমাণবিক সংখ্যা যদি x হয়, তার সাথে 2 গুণ করলে আমরা 1 থেকে 10-এর মধ্যে যেই অ্যাটমগুলো আছে সেগুলোতে আমরা পারমাণবিক ভর পাবো। এবং 10 থেকে 20-এর মধ্যে যেসব অ্যাটম রয়েছে তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের পারমাণবিক সংখ্যা যেটা, সেটার সাথে 2 গুণ করতে হবে। এবং 2 গুণ করলে আমরা বিজোড় সংখ্যার ক্ষেত্রে পারমাণবিক ভর পাবো। আর যদি ওড নাম্বার হয়, অর্থাৎ 11, 13, 15 এই ধরনের বিজোড় নাম্বার পারমাণবিক নাম্বার হয়, তাহলে তার পারমাণবিক নাম্বারের সাথে 2 গুণ করার পরেও 1 যোগ করতে হবে। তাহলে আমরা সেই অ্যাটমের পারমাণবিক ভরটা পেয়ে যাব। আচ্ছা, এইভাবে যদি হিসাব করা হয়, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের যেহেতু পারমাণবিক ভর 1, এখানে 2টা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন মলিকিউলসে H2, এজন্য 2 গুণ 1 = 2, এই সেই 2 গ্রাম। হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে তার ভর 2 × 2 = 4। নাইট্রোজেন N2 এর ক্ষেত্রে আমরা জানি কি, নাইট্রোজেন তার পারমাণবিক সংখ্যা 7, তাহলে তার পারমাণবিক ভর হবে 7 × 2 = 14। এবং N2-তে নাইট্রোজেন গ্যাস যেটা, সেটাতে 2টা নাইট্রোজেন পরমাণু একসাথে ভাবে থাকে, অর্থাৎ এইরকম ভাবে থাকে। তাহলে এখানে 2টা যেহেতু নাইট্রোজেন আছে, তার ভর হবে 14 × 2 = 28, এই জন্য এখানে 28 দেওয়া আছে। আচ্ছা, এবং বলছে অক্সিজেন O2, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি হলো 8, তাহলে তার ভর হবে 8 × 16 গ্রাম পার মোল, অর্থাৎ 1 মোল অক্সিজেন এক জায়গায় রাখলে তার ভর হবে 16 গ্রাম। তো অক্সিজেন অণু যদি বলে, তাহলে 2টা অক্সিজেন একসাথে থাকে এভাবে, তাহলে এর ভর কত হবে, একটা অক্সিজেনের ভর কত ছিল, 16 গ্রাম পার মোল। তাহলে 2টা অক্সিজেনের 16 × 2 = 32, সেই জন্য এখানে দেওয়া আছে এই যে 32 অক্সিজেনের। এবং কার্বন ডাইঅক্সাইডের 44, কিভাবে, কার্বন ডাইঅক্সাইড CO2, এখানে একটা কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তো তার ভর 6 × 12 যোগ অক্সিজেনের 8, 8 × 16, এখানে যেহেতু 2টা অক্সিজেন আছে, 16 × 32, 32 যোগ 12 = 44, এখানে গ্রাম পার মোল, এই জন্য এখানে দেওয়া আছে 44। ওকে, তাহলে এখানে মূল কনসেপ্ট হলো যার ভর কম তার ব্যাপন হার দ্রুত হবে। আচ্ছা, তাই হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি। কেন? হাইড্রোজেন সবচেয়ে লাইটার, সবচেয়ে হালকা পরমাণু, এই জন্য তার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। এবং কার্বন ডাইঅক্সাইডের ভর সবচেয়ে বেশি বলতে যে কটা এখানে দেখাইছে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, এই কয়টার মধ্যে সবচেয়ে কম হলো হাইড্রোজেনের, এই জন্য হাইড্রোজেনের হার সবচেয়ে বেশি। এবং সবচেয়ে বেশি পারমাণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের 44, এবং এটার এজন্য ব্যাপন হার সবচেয়ে বেশি, মানে কম আর কি। আমরা দেখলাম তরল মাধ্যমে থেকে বায়বীয় মাধ্যমে পদার্থের ব্যাপনের হার বেশি, যা 50 থেকে 100 গুণ পর্যন্ত হতে পারে। ওকে, ব্যাপনের মতো আরেকটা টার্ম হচ্ছে নিঃসরণ। নিঃসরণ আর ব্যাপনের মধ্যে প্রায় সবই মিল রয়েছে, জাস্ট পার্থক্য হলো নিঃসরণটা অনেক উচ্চ চাপে থেকে হবে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্যাসের কণাগুলো খুব ছোট্ট একটি ছিদ্র দিয়ে পারস্পরিক সংঘর্ষ ছাড়াই একে বের হয়ে যায়। অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হলো একটি ছিদ্র দিয়ে বের হবে অনেক বেশি প্রেসারে, যেমন স্প্রে।
ওকে, বের হয়ে যায়। যেমন বেলুনের ছোট ছিদ্র দিয়ে গ্যাসের নির্গমন। বেলুনে যদি অতি ক্ষুদ্র বা মাইক্রোস্কোপিক ছিদ্র থাকে তাহলে কিছু সময় পর সেটি ধীরে ধীরে হাওয়া ছেড়ে সংকুচিত হয়ে যায়। এটি হয় কারণ গ্যাসের কণাগুলো একটি একটি করে সেই ক্ষুদ্র ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এই ধরনের গ্যাস নির্গমনকে নিঃসরণ বলা হয়। নিঃসরণের আরেকটা উদাহরণ হলো কি স্প্রে, যেটা স্যান্ড বা রুম স্প্রে এগুলো ইউজ করা হয়, এগুলো নিঃসরণের উদাহরণ। আচ্ছা, এছাড়াও যদি কোনো টায়ার খুব ছোট একটি ছিদ্র থাকে তবে সেই ছিদ্র দিয়ে গ্যাস ধীরে ধীরে কণার আকারে বের হয়ে যায়। এটি জোরে বের হওয়া বা হঠাৎ বিস্ফোরণের মতো নয়। এই ধরনের ধীর গতিতে ও ধাপে ধাপে নির্গমনই হলো নিঃসরণ। তাহলে ব্যাপন আর নিঃসরণ দুটোর ক্ষেত্রে উচ্চ ঘনত্বের স্থান থেকে অণুগুলো নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাবে। জাস্ট পার্থক্য হলো ব্যাপনটা হবে নর্মাল স্পিডে আর নিঃসরণটা হবে অনেক হাই স্পিডে, অর্থাৎ উচ্চ ঘনত্বে নিম্ন ঘনত্বে সরু ছিদ্র পথে যাবে অনেক বেশি স্পিডে অণুগুলো। সেটার পার্থক্য। আচ্ছা, নিঃসরণের ব্যবহারিক প্রয়োগ, প্র্যাকটিক্যাল ইউজেস অফ ইফিউশন। আচ্ছা, ইফিউশন মানে নিঃসরণ আর ব্যাপনটা ছিল ডিফিউশন। দ্য ডিফারেন্স ইজ এখানে ই আর এখানে ডি। ওকে, গ্যাস সিলিন্ডার ও পাইপলাইনে লিক শনাক্তকরণ। আচ্ছা, গ্যাস সিলিন্ডার বা পাইপলাইনে ক্ষুদ্র ছিদ্র দিয়ে ধীরে ধীরে গ্যাসের নির্গমন হলে তা নিঃসরণের মাধ্যমে ঘটে। আচ্ছা, এই এই ধীর গ্যাস নির্গমন পর্যবেক্ষণের মাধ্যমে লিক বা ত্রুটি শনাক্ত করা যায়। সাবান পানি দিয়ে এলপিজি সিলিন্ডার এর ভালভ ও লাইনে নিয়মিত লিক টেস্ট করা যায়। যেমন গ্যাস সিলিন্ডার বা পাইপলাইনে সাবান পানিতে ঢেকে ফেলা হয়। যদি ছোট ছোট বুদবুদের মতো দেখা যায় তাহলে বোঝা যায় সিলিন্ডারে বা পাইপলাইনে ক্ষুদ্র ছিদ্র আছে যাতে ইফিউশন হচ্ছে। আচ্ছা, এটা বাস্তব প্রয়োগ। এরকম আরও প্রয়োগ রয়েছে আমরা যেটা বাস্তবে দেখছি। সাইকেলের টায়ার যেটা টিউব আছে ভিতরে বা চাকা, এখানে বিভিন্ন ছোট ছোট লিক থাকে যেটাতে সাইকেলের বাতাস এটা কমে যায় বা মোটরসাইকেলের, এটা চেক করা হয় পানির মধ্যে ডুবে। সেটাও এক প্রকার ইফিউশন। ওকে, গ্যাসের মোলার ভর নির্ণয়। আচ্ছা, দুটি অজানা গ্যাসের ইফিউশন হার নির্ণয় করে গবেষকরা তাদের মোলার ভরের তুলনা করেন। আচ্ছা, কিভাবে তুলনা করা যায়? যদি ইফিউশনটা বেশি হয় তাহলে সেটা কী হবে? হালকা গ্যাস দ্রুত বের হবে এবং ভারী গ্যাস ধীরে। আর এভাবে জানা যায় কোন গ্যাস কতটা ভারী। আচ্ছা, এখানে জাস্ট দুইটা গ্যাসের বা তিনটা গ্যাসের তুলনা করা যাবে, কোনটার তুলনায় কোনটা বেশি ভারী। এক্স্যাক্টলি মলিকুলার ওয়েট কিন্তু জানা যাবে না, তুলনা করা যাবে। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করি। ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। নেক্সট পার্টে এই চ্যাপ্টারের বাকি অংশটুকু কভার করা হবে।